যে যেখান থেকেই দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইন্টারন্যাশনাল আড্ডায়। আজকে আমরা কথা বলবো ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার ইরানের সাথে যে উত্তেজনা বিরাজ করছে, সেই উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বা চিঠির পরিপ্রেক্ষিতে আগামীকালকে ওমানে মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মধ্যস্থতায় যে আলোচনা হবে, সেই আলোচনাকে ঘিরে যে যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে ইরান কি করতে পারে। আলোচনা ব্যর্থ হলে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা দিয়েছেন তাহলে ইরানের জন্য খুব খারাপ পরিণতি বয়ে আনবেন। তার মানে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে সামরিক হামলা পরিচালনা করবেন এবং একটি ইরানের যে নিউক্লিয়ার সাইটগুলো আছেন সেটিতে হামলা করে ধ্বংস করে দেবেন, এরকম একটি প্রচ্ছন্ন হুমকি ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে দেয়া হয়েছে। তো আমরা ইরান ও যুক্তরাষ্ট্রের যে অবস্থান বা ইসরায়েলের যে অবস্থান, সেখানে একটি কূটনৈতিক একটি চুক্তি হওয়া প্রায় অসম্ভবই বলা চলে। তো তারপরে যদি যুক্তরাষ্ট্রের যে প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়ায় B-52 বোমারু বিমান মোতায়েন করা এবং যুক্তরাষ্ট্রের যে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে মিসাইল ডিফেন্স সিস্টেম বৃদ্ধি করা এবং যুক্তরাষ্ট্রের যে অন্যান্য যে বিমানবাহী রণতরী রয়েছেন সেগুলো মধ্যপ্রাচ্যের দিকে মুখ করা এবং এছাড়াও যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের যে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছেন সেখানের নিরাপত্তা বা এন্টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যে থার্ড আছে সেটি মোতায়েন করা হয়েছে। সে থেকে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ক্রমাগতই তার সামরিক শক্তি এই অঞ্চলে বৃদ্ধি করে যাচ্ছেন ইরানকে হামলার লক্ষ্য করে। তো এখন যদি ইরানে হামলা করেই বসে তাহলে কি ইরানের পারমাণবিক প্রযুক্তি ধ্বংস করা সম্ভব? আমরা সেটি নিয়ে একটু আলোচনা করব। এর আগে আমরা দেখেছি যে লিবিয়া, ইরাক ও সিরিয়াতে তাদের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছে। আর লিবিয়ার পারমাণবিক স্থাপনায় সেটি সর্বশেষ যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। কিন্তু ইরানের পরিস্থিতি একটু ভিন্ন, কারণ সিরিয়া, ইরাক ও লিবিয়ার যে পারমাণবিক চুল্লিগুলো রয়েছিল সেগুলো ছিল লিমিটেড একটি পারমাণবিক চুল্লি, কিন্তু ইরানের সেরকম একটি বা দুটি পারমাণবিক চুল্লি নয়, এরকম ডজনেরও অধিক পারমাণবিক স্থাপনা ইরানের বিভিন্ন অঞ্চলে ছিটিয়ে ছড়িয়ে আছে। এবং যে কারণে শুধু এত বিশাল দেশ ইরান বা সবগুলো পারমাণবিক স্থাপনা বিমান হামলা করে ধ্বংস করা প্রায় অসম্ভবই বলা চলে। এরপরে আমরা যদি বিশ্লেষণ করি যে যুক্তরাষ্ট্র যে হামলার হুমকি দিয়েছেন সেখানে আমরা এর আগে দেখেছি যে ইসরায়েল ইরানের পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে হত্যা করেছে। এর মধ্যে অন্যতম ছিলেন ইরানের অন্যতম পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদে, তাকে হত্যা করেছেন। এছাড়াও আরও অনেক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছেন। কিন্তু ইরানের পরমাণু কার্যক্রম নির্দিষ্ট কিছু বিজ্ঞানী নির্ভর নয়। ইরানের পরমাণু সক্ষমতা হাজারো তরুণ বিজ্ঞানীদের উপর প্রতিষ্ঠিত। আমরা যদি একটু উদাহরণ দেই যে বাংলাদেশের একটি বা দুটি গার্মেন্টস শিল্পে যদি কোনো দেশ বোম্বিং করে সেদিকে নষ্ট করে ফেলে বা গার্মেন্টস দুটিকে ধ্বংস করে পুরো বাংলাদেশের গার্মেন্টস ব্যবস্থাপনা বা গার্মেন্টস শিল্প ধ্বংস করার দাবি করে, সেটি কি আদৌ সম্ভব নয়। ঠিক তেমনিভাবে ইরান পারমাণবিক প্রযুক্তি অর্জন করেছে এবং সেটিকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে, যেখানে
চাইলেই ইরানের পারমাণবিক স্থাপনা বা শিল্পকে ধ্বংস করা সম্ভব নয়। ঠিক ইরানের এবং লিবিয়া, সিরিয়া ও ইরাকের অবস্থা এক নয়, কারণ ইরানের যে স্থাপনাগুলো রয়েছেন অত্যন্ত মাটির গভীরে খুব সুরক্ষিত অঞ্চলে গড়ে তোলা হয়েছে, যেখানে বাংকার ব্লাস্টার বোমা পৌঁছানো প্রায় অসম্ভব। কিছু কিছু ইরানের পারমাণবিক স্থাপনা রয়েছেন যেখানে যুক্তরাষ্ট্র বা কারো কাছেই পৃথিবীতে ওই ধরনের বাংকার ব্লাস্টার বোমা নেই এই মুহূর্তে। এই বিভিন্ন কারণেই আসলে ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করা, হামলা চালিয়ে সম্ভব নয়। এছাড়াও আরও একটি বিষয় যদি আমরা লক্ষ্য করি, যে ইরানের পারমাণবিক স্থাপনার যে যন্ত্রাংশ বা তাদের যে কৌশলগত যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছেন পারমাণবিক প্রযুক্তির সাথে রিলেটেড, সেগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, যে কারণে অন্য কোনো তৃতীয় দেশের উপর ইরানকে নির্ভর করতে হয় না, যে কারণে সেটিও আরও একটি দিক, যে কারণে ইরানের পারমাণবিক স্থাপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা সম্ভব নয়। এখন আমরা আসি, যদি তারপরেও হামলা করে বসে কি কি পরিস্থিতি তৈরি হতে পারে আমরা সেটি একটু লক্ষ্য করি। যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেই বসে, তাহলে যেটা দুই একটি পারমাণবিক স্থাপনায় তারা হামলা করবে, এর সাথে সাথেই ইরান তাদের সুরক্ষিত যে পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে সেখানে খুব দ্রুত গতিতেই ইরান পারমাণবিক প্রযুক্তি বা পারমাণবিক বোমার ঘোষণা দিতে পারে, এবং এটা অবশ্যম্ভাবী, কারণ ইরানের সামনে তখন অন্য কোনো পথ খোলা থাকবে না। পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে নিজেকে ঘোষণা দেওয়া ছাড়া ইরানের সামনে অন্য কোনো পথ খোলা থাকবে না। এছাড়াও ইরান কিন্তু লিবিয়া, সিরিয়া ও ইরাকের মতো কম শক্তিশালী নয়। ইরান যথেষ্ট শক্তিশালী একটি রাষ্ট্র মধ্যপ্রাচ্যে, এবং তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা ড্রোন শক্তি অত্যন্ত উঁচু মানের, যে কারণেই আমেরিকা ও ইসরায়েল ইরানের পাল্টা আক্রমণের শিকার হবে। সেক্ষেত্রে সর্বপ্রথমেই যারা আক্রমণের শিকার হবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো। এরপরে মধ্যপ্রাচ্যের যে যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরীগুলো রয়েছে, যুক্তরাষ্ট্রের গর্ব বলা চলে, সেগুলোকে নিমিষেই পার্সিয়ান গালফ বা আরব সাগরে ডুবিয়ে দিবে ইরান। এরপরের যেটি হবে যে তাদের অন্যতম লক্ষ্যবস্তু হবে ইসরায়েল, কারণ এই যুদ্ধের পিছনে কলকাঠি প্রধান নাড়বে মূলত ইসরায়েল, যে কারণে ইসরায়েল হবে ইরানের প্রথম টার্গেট। এবং ইসরায়েলেরও কিন্তু দিমোনা নামক পারমাণবিক স্থাপনা রয়েছে। এই স্থাপনার ম্যাপ কিন্তু ইরানের কাছে আছে, এবং ইরান সহজেই দিমোনা পারমাণবিক কেন্দ্রে হামলা পরিচালনা করবে ইসরায়েলের বিরুদ্ধে, এবং যেটি ইসরায়েলের জন্য একটি বিপর্যয় বয়ে আনবে, কারণ ইরানি মিসাইলের সক্ষমতা ইতিমধ্যেই ট্রুপ্রমিজ 1 এবং ট্রুপ্রমিজ 2 এর মাধ্যমে প্রমাণিত হয়েছে। তারপরে আরও একটি ঘটনা ঘটতে পারে বিমান হামলা পরিচালনা করলে ইরানের বিরুদ্ধে। সেটি হবে বিশ্বের গুরুত্বপূর্ণ দুটি তেল লাইন বা বিজনেস লাইন সমুদ্রপথে, একটি হচ্ছে হরমুজ প্রণালী, আরেকটি হচ্ছে বাব আল মান্দাব প্রণালী। এই দুটি প্রণালী মূলত ইরান এবং ইরান সমর্থিত যে মিলিশিয়া হাউথিরা রয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ তাদের নিয়ন্ত্রণে। অতএব এই দুটি সাথে সাথেই বন্ধ করে দিবে ইরান। এরপরে আরও একটি ঘটনা যেটি ঘটতে পারে ইরানে হামলা পরিচালনা করলে, সেটি হচ্ছে যে হাউথি এবং ইরাকের যে মিলিশিয়া গ্রুপগুলো রয়েছেন এবং ইরানের সম্মিলিত আক্রমণে মধ্যপ্রাচ্যের যে রাজা শাসিত যে দেশগুলো রয়েছেন সেগুলোর তেল ক্ষেত্রগুলোকে নিমিষেই ধ্বংস করে দেওয়া বা অকার্যকর করে দেওয়া। তখন কি হবে? বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত এবং আরব আমিরাত, তখন কি হবে যে এই দেশের তেল উত্তোলন ক্ষমতা শূন্যের কোঠায় নেমে আসবে, এবং
হরমুজ প্রণালী এবং বাবেল মন্দব প্রণালী বন্ধ হয়ে যাওয়াতে সারা বিশ্বের সাপ্লাই লাইনে তেলের একটি বিঘ্ন ঘটবে, বড় ধরনের বিপর্যয় তৈরি হবে এবং সারা বিশ্বে তেলের দাম অসম্ভব গতিতে বেড়ে উঠবে এবং সারা বিশ্বেই এটার বিরুদ্ধে, এই যুদ্ধের বিরুদ্ধে একটি বিক্ষোভে পরিণত হবে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার মহান সংকটের মধ্যে পড়ে যাবে এবং সারা বিশ্বে এদের বিরুদ্ধে, আমেরিকা বিশেষ করে এবং ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ পরিচালিত হবে। এরপরে এই যে আমরা ধারণাগুলো করলাম, এগুলো ঘটার সম্ভাবনা প্রবলভাবে আছে। এতক্ষণ যে আমরা আলোচনাগুলো করলাম, এই সকল ঘটনা ছাড়াও আরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা লক্ষ্য করতে পারি এই যুদ্ধের মধ্য দিয়ে যদি শুরুই হয়। তো এই সমস্ত সম্ভাবনা বিবেচনা করলে বোঝা যায় যে হয়তো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল শেষ পর্যন্ত ইরানে হামলা থেকে পিছিয়ে আসবে, আর যদি করেই বসে তাহলে এগুলো ঘটার সম্ভাবনা প্রবল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।